এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। রাজনীতিতে একটা প্রবাদ আছে, শত্রুকে ধরো, ইচ্ছে মতো ব্যবহার করো, তারপর কাদায় ছুঁড়ে মারো। সিগারেটে টান দিতে দিতে সামনে পড়ে থাকা লাশটিকে উদ্দেশ্য করে কথাগুলো বলতে থাকে তামিম সরকার। ওর জীবনের সবথেকে বড় ভুল ছিল আমাকে বিশ্বাস করা। খুব অট্টহাসিতে ফেটে পড়ে গুদাউনের চারপাশটা। ওর লাশ কুত্তা দিয়ে খাওয়া, আর হাড়গুলো বুড়িগঙ্গার নদীতে ফেলে দিয়ে আয়। তামিমের নির্দেশ মতো গার্ডরা 2 টুকরো করা লাশটাকে নিয়ে যায় মাটির ভেতরে রঙ্গমঞ্চখানায়, যেখানে হিসাবের বাইরে লাশকে গুম করা হয়েছে। আজ অব্দি কোনো হদিশ পাওয়া যায়নি লাশগুলোর। অবশ্য যেখানে সরকার নিজেই খুনি, সেখানে লাশের হদিশ পাওয়া দুষ্প্রাপ্য। তামিম সরকার তানভীর সরকারের বড় ছেলে। আরশিনগরের বুকে রাজপুত্রের মতো পরিচিত এই নামটা আসলে একা কোনো সাধারণ মানুষের নাম নয়। এটা একটা ভয়, একটা নামের ক্ষমতা। প্লেন কালো পাঞ্জাবি, মুখে তীক্ষ্ণ দাড়ি, চোখে কালো চশমা। কেউ জানে না চশমার আড়ালে কি চলছে তার চোখ জোড়াতে, কিন্তু সবাই জানে ওর চোখের দিকে তাকানো মানেই নিজের ভাগ্যকে মৃত্যুর হাতে তুলে দেওয়া। তার ডান কানে সবসময় একটা ছোট্ট সোনালি ইয়ারপিস থাকে, আর বাম কানে হেডফোন। কেউ জানে না কাদের সঙ্গে সে কথা বলে, কিন্তু যাদের নাম একবার সেই হেডফোনে লিস্টেড হয় তারা আর কখনো আলোর মুখে দেখে না। শান্ত কিন্তু খুব ধারালো স্বরে কথা বলে তামিম, কিন্তু ওর নীরবতাও গুলি চালানোর মতো তীক্ষ্ণ। 28 বছর বয়সে এমপি হওয়া চারটিখানি কথা নয়, কিন্তু তার জন্য খুব কঠিন কাজও নয়। যেখানে রাজ্যের সরকার তার জন্মদাতা পিতা, সেখানে এমপি কেন চাইলে যে কোনো পরিষদে যোগ দেওয়া যায়। তবে শুধু পলিটিক্স না, সব অন্ধকার, চোরাগুলি, সব রহস্য, সব অপরাধ, এমনকি মানুষের ভয়, সবই তার নিয়ন্ত্রণে। যখন সে রাস্তায় হাঁটে তখন সড়ক আপনাতেই ফাঁকা হয়ে যায়, কারণ সবাই জানে তামিম সরকার রেগে গেলে আইনও থমকে দাঁড়ায়। তামিমের কাছে ভয়ের থেকে বড় কোনো আইন নেই। তার বেপরোয়া জীবনে মদের নেশা, খুন, খারাপি সবই যেন নিত্যদিনের ডাল ভাতের মতো। তানভীর সরকারের পাওয়ারের জন্য তামিমকে কিছু বলার মতো কেউ নেই। যেখানে বাবার থেকে সন্তানের রাজত্ব বেশি, সেখানে বাবার আর কি বলার থাকে। দিনের বেলা যুব সাধারণের আইডল হয়ে ঘুরে বেড়ানো তামিম সরকার, আর রাতের বেলায় রক্তের নেশায় মেতে থাকা তামিম সরকার ভিন্ন দুইজন মানুষ। আরশিনগরে নির্বাচনী হাওয়া বইছে, শহরের অলিগলি পোস্টারে ভরে গেছে। তানভীর সরকারের দল ক্ষমতায় ফিরতে মরিয়া। অবশ্য এমপি নির্বাচনে যদি তামিম সরকার জিতে যায়, তাহলে সংসদে 350টি আসন থেকে বেশি সংখ্যক আসনের জয়ী হওয়ার মাধ্যমে এবারও প্রধানমন্ত্রী তানভীর সরকারই নির্বাচিত হবে। তাই নির্বাচন নিয়ে খুবই আলোড়ন সৃষ্টি করে আছে তানভীর সরকারের দল। আর ঠিক এই সময়ে এক অতি জনপ্রিয় বিরোধী প্রার্থী সালমান হককে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় নিজ অফিসে। শুধু যে গুলিবিদ্ধ তা নয়, রীতিমতো 2 টুকরো করা। কিন্তু ঘুণ অক্ষরেও কেউ জানতে পারেনি ঠিক কি হয়েছিল সালমানের সাথে। খবর চারদিকে ছড়িয়ে পড়ে সালমান আত্মহত্যা করেছে, কিন্তু যারা জানে তারা জানে ওটা আত্মহত্যা নয়, গুলি ঢুকেছে ঠিক মাথার পেছন থেকে। আর নিজের হাতে গুলি চালানো সম্ভব নয়। ঘটনাস্থলে প্রথম উপস্থিত হয় পুলিশ অফিসার রেদওয়ান রেজা। তিনি বুঝে যান এটা নেহাতি দুর্ঘটনা নয়, কিন্তু তদন্তে নামতে না নামতেই উপর থেকে চাপ আসে, ফাইলটা বন্ধ করো, এটা আত্মহত্যা বলে ডিক্লেয়ার হবে। সেখানেই ধামাচাপা পড়ে যায় কেসটি। এটা প্রথমবার নয় যখন এভাবে কেস ধামাচাপা পড়ল। তামিমের সব থেকে তীক্ষ্ণ বুদ্ধির মধ্যেও একটি কাজ হলো তার খুনের কোনো প্রমাণ থাকে না, যার জন্য চেয়েও কেউ তার বিরুদ্ধে দাঁড়াতে পারে না। ধীরে ধীরে তামিম এভাবে আতঙ্কে পরিণত হয় সবার কাছে। প্রতি রাতে তামিম সরকার ও তার দলবলের লোকেরা মদের নেশায় মেতে উঠে ক্লাবে। আজও তার ব্যতিক্রম হয়নি। শত্রু আমাকে বিশ্বাস করেছিল, তাই ওকে মাটির নিচে পাঠানো আমার দায়িত্ব। খুব হই উল্লাসে মেতে উঠে তামিম আর তাদের দলের ছেলেরা। ভোট মানেই রক্ত, আর সেই রক্তের গন্ধেই আমি মাতোয়ারা। পরদিন সকালবেলা নির্বাচনের প্রচারণা করতে আরশিনগরের প্রতিটি স্কুল এবং কলেজে নিজে উপস্থিত হন তামিম সরকার। আজও তার ব্যতিক্রম নয়। বরাবরের মতোই সাথে তার পঞ্চপাণ্ডব মাহির, পেটমোটা রফিক, কালামানিক, টাকলা মফিজ আর বোমা সাকিব। আর সাথে খোলা জিভ ভর্তি ছেলে নিয়ে গেছে আরশিনগরের একটি বিশ্ববিদ্যালয়ের কালচারাল প্রোগ্রামে। যুব সাধারণের আইডল হিসেবে প্রায় চিফ গেস্ট হয়ে থাকেন তামিম সরকার।
ট্রেন যাওয়ার ফলে কিছুক্ষণ দাঁড়াতে হয় তামিমের সবগুলো গাড়িকে। আর ঠিক তখনই ইতিহাস সাক্ষী হয় এক নতুন পাগলামিতে ভরা প্রেম কাহিনীর। নরম আলোয় ঝলমল করছে এক অপূর্ব রূপরমণী। থেকে থেকে টিস্যু দিয়ে ঘাম মুছতে থাকে সে। মৃদু বাতাস তার অবাধ্য চুলগুলোকে উড়াতে সক্ষম হলেও গরম কমাতে সক্ষম হলো না। বেশ বিরক্ত নিয়ে ট্রেন যাওয়ার জন্য অপেক্ষা করছে সে রমণী। আর তাকে চোখের নজরে বন্দি করছে তামিম। তামিম এক পলকে তাকিয়ে আছে সে রহস্যময়ী রমণীর দিকে, যেন নজরে সরছে না। ভাই, ভাই, ও ভাই। এভাবে মাহির ৩-৪ বার ডাকে তামিমকে, কিন্তু কোনো লাভ হয় না। তামিম এক নজরে তাকিয়ে থাকে সেই রহস্যময়ী রমণীর দিকে, আর ঠোঁটে মৃদু হাসি দিয়ে বলে, তার চোখে দেখেছি আমার সর্বনাশ। কেডা আপনার সর্বনাশ করেছে ভাই? আমারে কন খালি হাত বাইঙ্গা ভিতরে হান্দাইয়া দিমু। বুমা সাকিবের কথা শুনে তামিমের ধ্যান ভাঙে, আর সে এক পলক তাকায় সাকিবের দিকে। সাথে সাথে ট্রেনের পথ ক্লিয়ার হয়ে যায়, আর সেই কাঙ্ক্ষিত রমণীটি হারিয়ে যায় তামিমের নজর থেকে। শালার ভাই, কথা বলার আর জায়গা পেলি না, একটুর জন্য চলে গেল। কেডা চইলা গেল ভাই? তোর মরা বাপ। তামিম তার খোলা জিভ থেকে চারপাশে ভালো মতো তাকাতে থাকে, যদি সে রহস্যময়ী নারী দেখা পাওয়া যায়। কিন্তু ভিড়ে হারিয়ে যায় সে। খুব বিরক্ত নিয়ে বিদ্যালয়ে পৌঁছায় তামিম। তামিম যাওয়া মাত্র তাকে ফুল দিয়ে বরণ করা হয়, প্রোগ্রামের দিকে নিয়ে যাওয়া হয়। প্রিন্সিপাল আর তামিম সবার সামনে আসরে বসেন। প্রথমে একটু ভাষণ আর পরে নাচের প্রোগ্রাম শুরু করা হয়। মাঝে মাঝে প্রিন্সিপাল আর তামিমের মধ্যে একটু আধটু কথোপকথনও হয়, কিন্তু কথোপকথনের এক পর্যায়ে কিছু একটা দেখে চোখ আটকে যায় তামিমের। সানগ্লাসটি খুলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে স্টেজে দলীয় নৃত্য পরিবেশন করা এক রমণীর দিকে। সকালের দেখা পরম সুন্দরীকে যে এভাবে এই সময় এখানে দেখতে পারবে তা কল্পনাও করতে পারেনি তামিম। যতক্ষণ যাবৎ নাচ চলেছে ততক্ষণ যাবৎ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিম। নাচ শেষে তামিমকে স্টেজে ডাকা হয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার জন্য। তামিম স্টেজে ওঠামাত্র হাততালিতে ফেটে পড়ে চারপাশ। তামিম তার ভাষণ শুরু করে, কিন্তু কথা বলার এক পর্যায়ে তার চোখ পড়ে সকালের সেই রহস্যময়ী রমণীর দিকে। তামিম ভাষণ না দিয়ে কিছুক্ষণ চুপ হয়ে যায়, আর মাইক নিয়ে সুবহাকে উদ্দেশ্য করে বলে, সি গ্রিন শাড়ি পরা লম্বা চুলওয়ালা মাঝের সারিতে বসে থাকা মেয়েটি, স্টেজে আসো। তামিমের কথা শুনে সবাই হাঁ মেলে সুবহার দিকে তাকায়, আর তাকে স্টেজে যাওয়ার জন্য বলতে থাকে। সকলের মধ্যেও একটু করে ভয় কাজ করে, করারই কথা। তামিমকে ভয় পায় না এমন মানুষ আরশি নগরে খুঁজে পাওয়া মুশকিল। চারপাশে সকলে কানাঘুষা শুরু করে দেয় রীতিমতো। সুবহার বান্ধবীরাও বলতে থাকে যে সে কি এমন করেছে যে তামিম সরকার একা তাকে স্টেজে ডাকছে। সুবহা ভয়ে যেতে চায় না, জড়ো হয়ে বসে থাকে চেয়ারেই। তামিম কিছুক্ষণ অপেক্ষা করে স্টেজ থেকে নিচে নেমে সুবহার দিকে আসতে থাকে। তামিমকে আসতে দেখে সুবহা ভয়ে কান্না শুরু করে দেয়। সকলের মধ্যেও থমথমে নীরবতা চলতে থাকে। তামিম এসে সোজা সুবহার পাশে দাঁড়ায়। তামিমকে দাঁড়াতে দেখে সুবহা ধীরে ধীরে মাথা নিচু করে তামিমের সামনে দাঁড়ায়। সুবহা দাঁড়ানোর সাথে সাথে তামিম তার হাত ধরে নিজের সাথে স্টেজে নিয়ে যায়। হঠাৎ সুবহার হাত ধরাতেই ভয়ে আত্মা শুকিয়ে যায় সুবহার। তামিম ভিড়ের মধ্য দিয়ে সুবহার হাত ধরে নিয়ে যায়, আর তার পাশে দাঁড় করে মাইক হাতে নেয়, আর সুবহার দিকে ইশারা করে বলে, শি ইজ মাই লেডি। তামিমের কথা শুনে সুবহা চোখ বড় বড় করে তামিমের দিকে তাকায়। তামিমও সুবহার দিকে তাকায়। আজকের পর থেকে ওর আশেপাশে যদি কোনো ছেলেকে দেখেছি, সে যেন নিজ দায়িত্বে নিজের কাফনের কাপড় কিনে রাখে। প্রোগ্রামে উপস্থিত হওয়া সকল শিক্ষার্থী এবং শিক্ষক শিক্ষিকার ভিতরে আতঙ্ক বাসা বাঁধে। যার ভয়ে আরশি নগরের কেউ কথা বলতে পারে না, তার নজরে সুবহার মতো 19 বছর বয়সী একটা কিশোরী মেয়ে কিভাবে পড়ল। তামিম সকলকে থ্রেড দিয়ে সানগ্লাসটি খুলে তাতে ফু দিয়ে আবার পরে নেয়, আর ভদ্রলোকের মতো সেখান থেকে চলে আসে। আর সুবহা জড়বস্তুর মতো ওইখানে দাঁড়িয়ে থাকে। তামিম যাওয়ার সময় হঠাৎ মাঝপথে থেমে যায়, আর পেছনে ঘুরে সুবহার দিকে তাকায়। এই পড়ি, আই লাভ ইউ। তামিমের ছেলেরা সবাই যে যার মতো সিটি বাজাতে থাকে, আর তামিমের সাথে উল্লাস করতে করতে যেতে থাকে, আর সুবহা স্টেজেই দাঁড়িয়ে থাকে। তামিম নিজের খোলা জিপে বসে লুকিং গ্লাস দিয়ে দেখতে থাকে সুবহাকে। যতক্ষণ না বিদ্যালয়ের প্রাঙ্গণ ত্যাগ করে তার জিপটি, ততক্ষণ সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুবহার দিকে। সুবহা স্টেজে দাঁড়িয়ে আছে, পুরো শরীরটা থরথর করে কাঁপছে। চারপাশের হাজারো চাহনি তাকে কুরে কুরে খাচ্ছে। ভেতরে ভেতরে আতঙ্কের ঢেউ উঠেছে।
এমন কেউ যার নাম শুনে পুরো শহর কাঁপে, যার আইন সে নিজে তৈরি করে, সে কিনা সরাসরি তাকে লেডি বলে ঘোষণা করে দিল। ভয় আর আতঙ্কে সুভা এক চুল পরিমাণও নড়ে না সেখান থেকে। কিছুক্ষণ পর প্রিন্সিপাল সাহেব একজন লেডি শিক্ষক নিয়ে তাড়াতাড়ি এসে তাকে নামিয়ে আনেন। সহপাঠী এবং শিক্ষকেরা কেউ কিছু বলতে সাহস করে না, শুধু চোখে চোখে সব প্রশ্ন করে। সুভা নির্বাক, কিছু না বলে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে কলেজ থেকে। সেদিন রাতে আরশিনগরের তামিমের সবচেয়ে পছন্দের জায়গা হলো পুরা বাড়ি। খানিকটা রাজা বাদশাদের আমলের মতো, স্যাঁতসেঁতে দেওয়া, শ্যাওলা ধরা খোলা ছাদ আর গাছে ভরপুর, একদম মনোমুগ্ধকর একটি জায়গা। তামিম সুন্দর মতো নিজের ফোনে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সেখানে চলছে সেই দিনের প্রোগ্রামের ভিডিও রেকর্ডিং। তামিম একবার পেছন দিকে ফিরে তাকায় নিজের পঞ্চপাণ্ডবের দিকে। তামিম তাকানোর সাথে সাথে তারা 5 জনই দূরে চলে আসে আর চারপাশে ভাগ হয়ে দাঁড়ায়। কালকে মেয়েটার সব ডিটেলস চাই, নাম, বয়স, পরিবার, কোথায় থাকে, কি করে, সব। পঞ্চপাণ্ডব ভয়ে ভয়ে মাথা নাড়ে, কারণ তারা জানে তামিম যখন কোনো কিছু চায় তখন সেটা আকাশের চাঁদ হলেও এনে দিতে হয়। তামিম হালকা হেসে আবার স্ক্রিনের দিকে তাকায়, চোখ সে ভয়ঙ্কর রূপবতী নারীর ছায়া। এ কোন মরণ খেলার ইঙ্গিত পাচ্ছি রে? খেলা? মাহির সতর্ক হয়ে প্রশ্ন করে। দিলের খেলা, মহব্বতের খেলা। তামিম তার কালো চশমা খুলে ফু দিয়ে আবার পরে ফেলে। এই ফাঁদে পড়লে হয়ে যাবে আমার সর্বনাশ। কালামানিক একটু ভাব নিয়ে বলে, ভাই, আপনার জন্য তো কেউ ফাঁদ খুঁড়ে শান্তি পাবে না। দিন শেষে দেখবেন নিজেই সেই ফাঁদে পড়ে আছে। কালামানিকের কথা শুনে বোমা সাকিব ওর মাথায় একটা গাঁটটা মারে। তুইও কালা, তোর চিন্তাও কালা, বাই প্রেমের কথা কইছে। সবাই খুব উচ্চ স্বরে হেসে ওঠে আর তামিম আবার সেই স্ক্রিনে দৃষ্টি নিক্ষেপ করে। ওয়েলকাম টু মাই লাইফ পরি। শিকদার বাড়ি। আজ বাসায় ফিরে মাকে কিছু বলতে পারেনি সুভা। অবশ্য অন্যান্য দিনও যে বলে এমনটা নয়। সুভা খুবই চাপা স্বভাবের একটি মেয়ে, শান্ত বচনভঙ্গি, সুন্দর, সবার কথা শুনে আর খুব মিষ্টি স্বভাবের। মাইনুল হোসেন এবং ফাতেমা বেগমের বড় মেয়ে সুভা। সুভার বাবা একজন ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা হওয়ায় তেমন বেশি বাবার সাথে ঘনিষ্ঠতা নেই সুভার, কিন্তু বাবা বলতে অন্তঃপ্রাণ মেয়েটি, তাই বাবার মতোই ব্যাংকার হতে চায় সে। কিন্তু তার এই পড়াশোনার লক্ষ্য ভেদ করে ঢুকে পড়েছে তার অন্য চিন্তা। সুভা রাতভর বিছানায় ছটফট করে, বারবার তামিম সরকারের সেই মৃদু অথচ হুমকিময় শব্দগুলো মনে পড়ে। শি ইজ মাই লেডি। ওর আশেপাশে কোনো ছেলেকে দেখেছি, সে যেন নিজ দায়িত্বে নিজের কাফনের কাপড় কিনে রাখে। এই কথাগুলো সুভার মনকে তছনছ করে দেয়। সে সারা রাত খুব ভয় কাটায় আর অনেক উল্টাপাল্টা চিন্তা করতে থাকে। সে জানে এটা কোনো সাধারণ হুমকি নয়, এটা তার জীবনের শুরু হতে চলা এক অন্ধকার অধ্যায়ের ঘোষণা। পরদিন সকাল। প্রতিদিনের মতো আজকেও ঠিক সকাল 8:45-এ কলেজে যাওয়ার জন্য রেডি হয় সুভা। আর তাকে নিতে এসেছে তার 3 বান্ধবী কলি, কাকলি আর মান্তাসা। কলি আর কাকলি জমজ হওয়ার পরও তাদের মুখমণ্ডলে বেশ ভিন্নতা রয়েছে, যার ফলে তাদের মধ্যে প্রায়ই কে বেশি সুন্দর এটা নিয়ে স্নায়ুযুদ্ধ চলে। সুভা এবং তার বান্ধবীরা কলেজে যাবার জন্য বের হয় আর রিক্সা খুঁজতে থাকে, কিন্তু কোনো রিক্সায় পায় না তারা। এরই মধ্যে তাদের সবার সামনে একটি কালো রঙের BMW উপস্থিত হয়। 2 অপরিচিত লোক বেরিয়ে আসে। একজন এগিয়ে এসে বিনয়ের সাথে বলে, ভাবি, আপনার জন্য গাড়ি পাঠিয়েছেন তামিম ভাই। সুভার মুখটা শুকিয়ে যায়, হাঁটু কাঁপতে থাকে, ভয়ে এদিক ওদিক তাকাতে থাকে, যদি কেউ দেখে ফেলে সেই ভয়ে। ভাবি সাহেব, ওঠেন না কেলা। সুভা খুবই বিনয়ের সাথে বলে, দেখুন, আমি যেতে পারবো না, আপনারা প্লিজ চলে যান। কালামানিক আবার বলে ওঠে, ভাবি, আপনি যদি না আসেন ভাই কিন্তু কাম ফালাইয়া আইব আপনারা নিতে। চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়ে সুভার, কারণ যাকে গোটা শহর ভয় পায় সে কেন এত মেয়ে থাকতে তার পেছনেই লাগলো। সুভা কোনোদিন কল্পনাও করেনি তার জীবনে এমন ঝড় আসবে। তামিম সরকার নামের। সুভা আর কোনো কিছু চিন্তা না করে তার 3 বান্ধবীকে নিয়ে সোজা জোরে জোরে রাস্তা দিয়ে হেঁটে যেতে থাকে সরকার বাড়ি। আরশিনগরের প্রাণকেন্দ্রেও অবস্থিত বিশাল ডুপ্লেক্স বাড়িটি সরকার ভিলা, যাকে সবাই সরকার বাড়ি নামেই বেশি চিনে। সাদা মার্বেলের মতো চকচকে ফ্লোর, বিশাল লন, কাচের জানালা দিয়ে দেখা যায় শহরের ব্যস্ততা। এই বাড়ির প্রতিটি ইটে, কাঠে, মার্বেলে মিশে আছে ক্ষমতার ঘ্রাণ।
তানভীর সরকারের রাজনৈতিক প্রভাব এতটাই ব্যাপক যে এখানে দেশের হাই প্রোফাইল লোকেরাও ঢুকতে সাহস পায় না। সরকার ভিলার বৈঠকখানায় চলছিল তানভীর সরকার ও তামিমের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা। আমি চাই না আপনি এই রাজনীতির জন্য কোনো বিপদে পড়েন বাবাজান। বিভিন্ন নেতাদের চোখ আপনার উপরে। তামিম ঠোঁটে একচেলতে হাসি টেনে বলে, আমার ফোন নাম্বারটা দেখলেই যেখানে তাদের প্যান্ট ভিজে যায় সেখানে নজর। আব্বাজান, আমি এমপি তামিম সরকার, পরে আগে আপনার ছেলে অর্থাৎ প্রধানমন্ত্রী তানভীর সরকারের ছেলে। আমার পিছনে লাগা সোজা না। তানভীর সরকার হালকা হেসে বলেন, আপনি শুধু আমার ছেলে না, আমার অমূল্য সম্পদ। তামিম আর তানভীর সরকারের কথার মাঝে ছুটো করে তামিমের ফোনে একটি টেক্সট আসে, যেটা দেখার পরপরই তামিমের মুখের নকশা বদলে যায় আর সে উঠে বেরিয়ে আসতে থাকে সরকার ভিলা থেকে। তামিম খুব রেগে সরকার ভিলা থেকে বের হতে থাকে। তামিমকে রেগে বের হতে দেখে সাথে সাথে তার পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। ভাই কারে উঠাইতে হইব, নাম কন খালি। বুমা সাকিব সবসময় উত্তেজিত থাকে মানুষ উড়ানোর ক্ষেত্রে। তার নিজ হাতে বানানো বুম দিয়ে সে এই পর্যন্ত অনেক মানুষকে উড়িয়েছে। তামিম কারো কথা না শুনে সোজা গাড়িতে উঠল। গাড়ি সোজা সিটি কলেজের দিকে নিয়ে যা। সিটি কলেজ। রোদ ঝলবলের দুপুরে কলেজ চত্বর কাঁপে কালো জিপ এসে থামে। আর শ্রীনগরের বাতাস যেন থেমে গেল তামিম সরকারকে নামতে দেখে। চারদিকে কড়া নিরাপত্তায় ঘিরে ফেলে তার দেহরক্ষীরা। কেউ কিছু বোঝার আগেই সে উঠে যায় দ্বিতীয় তলার ক্লাসরুমে। দ্বাদশ শ্রেণীর বি সেকশনে তখন সুভার ক্লাস চলছিল। সে খুব মনোযোগ দিয়ে ক্লাস করছিল। কালকের ঘটনার পর তার জন্য কলেজে আসা খুবই মুশকিল ছিল, কিন্তু বাবার স্বপ্ন পূরণে সে কোনো কিছুর তোয়াক্কা না করে কলেজে আসে আর মুখ বুজে ক্লাস করতে থাকে। সহপাঠীরা অবশ্য তাকে নিয়ে বেশ কানাঘুষা করে, কিন্তু তেমন একটা পাত্তা দেয়নি সুভা। ক্লাসে যখন সবাই খুব মনোযোগী, ঠিক তখনই তামিম আর তার পঞ্চপাণ্ডবদের নিয়ে ক্লাসে উপস্থিত হয়। তামিমকে দেখা মাত্র শিক্ষক ক্লাস বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে পড়ে, আর ক্লাসে পিন ড্রপ সাইলেন্টের নীরবতা বিরাজ করে। সবার মুখে ইতিমধ্যে একটা ভয় চলে আসে। তামিম সোজা সুভার বেঞ্চের সামনে দাঁড়ায় আর সুভার দিকে তাকিয়ে থাকে। তামিম দাঁড়ানো মাত্র সুভার সহপাঠীরা উঠে অন্যদিকে চলে যায়, আর সুভা মাথা নিচু করে তখনও বসে থাকে। ভয়ে তার হাত পা কাঁপতে থাকে। যার সামনে আরশি নগরের কেউ ভয়ে কথা বলতে পারে না, সে কিনা তার সামনে দাঁড়িয়ে আছে। তামিম খুব কড়া ভাবে বলে, গাড়ি পাঠিয়েছিলাম। সুভা ধীরে ধীরে উঠে দাঁড়ায় আর মাথা নেড়ে হ্যাঁ বুঝায়। তামিম খুব জোরে ঝাড়ি দিয়ে উঠে সুভাকে। তো আসিসনি কেন? তামিমের ধমকে কেঁপে উঠে সুভা। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। তামিম একটু ঝুঁকে সুভার মুখ বরাবর নিজের মুখ নিয়ে আসে। আমি কিন্তু খুব ভালো লোক না, যা বলবো চুপচাপ শুনবি। সুভা মাথা নেড়ে সম্মতি জানায়। সব ছাত্রছাত্রী স্তব্ধ, শিক্ষক নির্বাক। বডিগার্ডদের ইশারা করে বেরিয়ে যায় তামিম। প্রিন্সিপাল অফিস। প্রিন্সিপাল রুমে সিনিয়র টিচারগণ এবং বেশ কিছু শিক্ষক মণ্ডলী মুখ গম্ভীর করে বসে থাকে। পিয়নকে দিয়ে সুভাকে ডেকে পাঠানো হয়। সুভা এসে সবাইকে সালাম দেয়। কয়েকজন উত্তর নিল তো কয়েকজন চুপ করে থাকলো। কিছুদিনের জন্য তোমাকে বিরতি নিতে হবে সুভা, তুমি আর কলেজে এসো না। চোখ দিয়ে আছড়ে পানি পড়ে সুভার। আমার কি দোষ স্যার? আমরা জানি, কিন্তু পরিস্থিতি তো বুঝে না। সুভা নিঃশব্দে বেরিয়ে কি বা বলবে সে? তার বলার মতো ভাষা তো নেই। রাত 9টা, শেখদার বাড়ি। বাড়ি ফিরে আজকে কি হয়েছিল তার সাথে তা মাকে জানাতে পারেনি সুভা। খুব ভয় আর আতঙ্কে থাকে সে। যদি তার বাবা জানতে পারে তার যে কি অবস্থা করবে সেটা ভালো মতোই জানে সুভা। সুভা চুপচাপ বসে থাকে। মোবাইলে একটার পর একটা অজানা নাম্বার থেকে কল আসতে থাকে। সবগুলো কেটে দেয় সে, কারণ সে জানে এগুলো কার কল। সুভা ফোন অফ করে চুপচাপ পড়াতে মনোযোগ দেয়। এমন সময় দরজায় কলিং বেল বেজে ওঠে। 2 থেকে 3 বার বাজার পরও যখন কেউ দরজা খুলে না, সুভা নিজে নিচে নেমে আসে। হয়তো মা কোনো কাজে ব্যস্ত, তাই শুনতে পায়নি। সুভা দরজা খুলতে দেখে একটি খাম রাখা। খামের ভিতরে একটি ছোট সাদা কাফনের কাপড় আর একটি ছোট নোট। আর একবার ফোন রিসিভ না হলে এটা কিছুক্ষণের মধ্যে দরকার হবে তোর। সুভা থরথর করে কাঁপতে থাকে আর দরজা বন্ধ করে সোজা নিজের রুমে চলে যায় আর ফোন অন করে। সাথে সাথে কল আসে তামিমের। সুভা কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করে। হ্যালো, কে?
ফোনের ওপাশ থেকে খুব গম্ভীর একটা কণ্ঠ ভেসে আসে। আমি ছাড়া আর কেউ কল দেয় তোকে? সুভা তামিমের গলা শুনে শুকনো ঢুক গিলে। কিরে, কথা বল। সুভা আধ ভাঙা গলায় জবাব দেয় না। যদি সঠিক সময়ে কল রিসিভ না হয় তো আমার থেকে কেউ খারাপ হবে না। সুভা শুধু জি আচ্ছা বলে। কালকে লাল ড্রেস পরবি, না হলে যেই ড্রেস পরবি সেটাই তোর রক্ত দিয়ে লাল করব। তামিমের কথা শুনে খুব ভয় পেয়ে যায় সুভা, আর তামিম ফোন কেটে দেয়। কিন্তু লাল ড্রেস পরে সুভা যাবেটা কোথায়? তাকে তো কলেজে যেতে না করেছে প্রিন্সিপাল। সুভার সাথে কথা বলে তামিম মৃদু হাসি দেয়। নিজের অজান্তে কিভাবে যে বয়সে ছোট একটা মেয়ের জন্য পাগলামি শুরু করলো তামিম সেটা নিজে বুঝতে পারেনি। তামিমের চিন্তার মাঝেই সার্ভেন্ট এসে জানায় তার লোকেরা খুব আর্জেন্ট কথা বলতে চায় তার সাথে। তামিমও নিচে আসে। তামিমকে নিচে আসতে দেখে সবাই একটু ভয়ে ভয়ে থাকে, আর একজন আরেকজনকে ধাক্কাধাক্কি করতে থাকে। কিভাবে বলবে? কি বলবি জলদি বল। ভাই আসলেন, আমরা হগলে জানবার পারছি খবরটা। কিসের খবর? ভাই মেয়েদের মতো হেয়ালি না করে বল। ভাই ভাবি সাপরে কলেজ থেকে বের করে দিছে ওই প্রিন্সিপাল। সুভাকে বের করে দেওয়ার কথা শোনা মাত্র তামিমের চোয়াল শক্ত হয়ে আসে। সাকিব, ভাই যেই কলেজ আমার শখের নারীকে বের করে দিয়েছে সেই কলেজ যেন না টিকে থাকে। সাকিব তাড়াতাড়ি করে বের হয়ে যায় কলেজের উদ্দেশ্যে। মানিক, জি ভাই। প্রিন্সিপাল আর যারা ছিল তাদের নিয়ে আয়। ওকে ভাই। কালামানিকও বেরিয়ে পড়ে সুহার শিক্ষকদের আনতে, আর তামিম চোয়াল শক্ত করে দাঁড়িয়ে থাকে। এত বড় কলিজা কার সে দেখবে আজকে? তামিমের চোখের রং রাগে রক্তিম বর্ণ ধারণ করে। কেউ তার শখের রমণীকে অসম্মান করেছে মানে তাকে অসম্মান করেছে। আর এই আশি নগরে যে তার নাম রঙ্গমঞ্চখানায় লেখা হয়ে গেছে তার নিশ্চিত শতভাগ। পঞ্চপাণ্ডবরা যে যার কাজ খুব সুন্দর মতো লেগে গেছে, কারণ তারা জানে আর যদি এক চুলো ভুল হয় তাহলে তামিম তাদেরও শেষ করে দেবে। ঠিক তখনই ফোন আসে কালামানিকের। ভাই, লোকজন রেডি। প্রিন্সিপাল, সেকেন্ড মাস্টার আর 3 জন টিচার সবাই গাড়িতে। তামিমের মুখে চিরচেনা সেই হাসি। রঙ্গমঞ্চ থানায় নিয়ে আয়, আজকে ওদেরকে শেখাতে হবে সরকার কারে কয়। রঙ্গমঞ্চখানা। টিচারদের এক এক করে নামানো হয়। সবার চোখে কালো কাপড়, হাত বাঁধা। তামিম চেয়ার ঘুরিয়ে পায়ের উপর পা তুলে বসে। এক এক করে সবার চোখের কাপড় খুলে দেওয়া হয়। প্রিন্সিপাল, যিনি তার বউকে কলেজ থেকে বের করে দিয়েছে, আর সাথে আর কয়েকজন সহযোগী। কিরে, কে তোকে ক্ষমতা দিচ্ছে আমার শখের নারীকে বের করে দেওয়ার? প্রিন্সিপাল কাঁপতে কাঁপতে বলে, স্যার মাফ করবেন, আমরা জানতাম না ও আপনার পছন্দের। তামিম মৃদু হাসে। আমার শখের নারীকে না চেনার অপরাধ পুরো আরশির নগর দেখবে এবার। তামিমের কথা শুনে সকল শিক্ষক ভয়ে কাঁপতে থাকে আর কান্নায় ভেঙে পড়ে। কিন্তু তাতেও মন গলেনি তামিমের। তারপর ইশারা করে সাকিবকে। শিক্ষা দে এদের। সাকিব আগুনের মতো চোখে তাকায়। ভাই শুধু শিক্ষা না, শরীরে লেখে দিমু। সরকারের আদেশ অমান্য করা মানে মৃত্যু। পরদিন সকাল। খুব সকাল করে ঘুম থেকে ওঠার অভ্যাস সুভার। আজও তার ব্যতিক্রম নয়। কিন্তু আজকের সকালটা কেমন যেন বিষাদময়। না চারপাশে আওয়াজ কানে আসছে আর না কোনো কোলাহল। কেমন যেন নিঃস্ব লাগছে সবকিছু। সকালে চারপাশ কেমন যেন অস্বাভাবিক শান্ত। কিন্তু এমন তো হয় না সচরাচর। সুভা একটুর জন্য বারান্দায় যায়, যে দেখে পুরো রাস্তা ফাঁকা। হয়তো সে আজকে খুব তাড়াতাড়ি উঠেছে। সুভা ফ্রেশ হয়ে নিচে আসে। মা রান্নাঘরে আর সুভার বাবা টিভিতে কিছু একটা দেখছে। একটাই খবর, আরশি নগরীর নামকরা কলেজে আগুন। 3 জন শিক্ষক গুরুতর আহত, প্রিন্সিপাল নিখোঁজ। নিউজটা শোনা মাত্র সুভার পা ঠান্ডা হয়ে যায়। ভয়ে তার চোখে পানি চলে আসে। ঠিক তখনই সুভার বাবা তাকে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে। দেখেছিস মা, তোদের কলেজে ভয়াবহ আগুন লেগেছে। তবে তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে অন্য কলেজে ভর্তি করে দেব। সুভা তার বাবার কথায় মাথা নেড়ে হ্যাঁ জানায়। কিন্তু তার মনে চলছিল অন্য ভয়। সে জানে এসব কার কাজ। সুভা যেন দাঁড়িয়ে থাকার শক্তিটুকু হারিয়ে ফেলে। তাই সে নিজের রুমে যেতে থাকে। সুভা, নাস্তা করে যা মা। জি আচ্ছা মা। সুভা তার পরিবারের সাথে কোনো রকম নাস্তা করে। খাবার যেন তার গলা দিয়ে নামছে না। সুভা কোনো রকম খেয়ে রুমে চলে আসে। রুমে এসে কান্নায় ভেঙে পড়ে সে। ঠিক তখনই তার ফোনে একটা নোটিফিকেশন আসে।
মোবাইলটা হাতে নেয়। একটি ছোট্ট মেসেজ আছে তাতে। বিকেল 5টায় দেখা হচ্ছে পরি। মেসেজটা পাওয়া মাত্র সুভার কলিজার পানি শুকিয়ে যায়। সে কোন বিপদে পড়ল। সুভা এবার আয়না নিজেকে দেখে। ভয়, অভিমান ও সহায়ত্ব সব মিশে যাচ্ছে। নিজেকে জিজ্ঞেস করে, কিভাবে বাঁচবো আমি তামিম স্যারের হাত থেকে? সরকার ভিলা। তানভীর সরকার কিছু একটা নিয়ে চরম চিন্তিত। উনি তার দলের লোকদের সাথে কিছু একটা নিয়ে আলোচনা করতে থাকে। ভোট কিভাবে আসবে জানি না, কিন্তু সরকার আমাকেই হতে হবে। স্যার, অপোজিশন পার্টি এবার ইচ্ছা করে মাঠে নেমেছে। মনে হয় না এতটা সহজ হবে। না বলে কোনো শব্দ আমার ডিকশনারিতে নাই নেতা। তামিমের কথা শুনে উপস্থিত নেতারা ভয়ে থতমত খায়। কারণ এই একজনই আছে যাকে 8 থেকে 80 সকলে জমের মতো ভয় পায়। তামিম সিঁড়ি দিয়ে নামতে থাকে আর নেতারা সাথে সাথে দাঁড়িয়ে যায়। নির্বাচন হোক কিংবা না হোক, প্রধানমন্ত্রী আমার আব্বাজানি হবে। আর যদি না হয়, নিজেদের কবর কোথায় খুঁড়তে হবে সেই জায়গা ঠিক করে নিও। তামিমের কথায় সকল নেতারা শুকনো ঢুক গিলে। স্যার, আপনি কোনো চিন্তাই করবেন না, আমরা আছি তো। এসব বিষয় নিয়ে চিন্তা তামিম করে না। আরশিনগরের বাতাসে বাতাসে নির্বাচনের হাওয়া প্রবাহিত হওয়ার সাথে সাথে এখন তামিম সরকারের প্রেমের হাওয়াটাও খুব জোরে বইছে। কিন্তু সকলের আফসোসের বিষয় হলো তামিম সরকারের মতো নির্দয় লোকের পাল্লায় পড়ল কে? এতটা হতভাগা কে আছে এই আরশিনগরে? সরকার বাড়ি। নেতাদের সাথে তানভীর সরকারের কথোপকথনের মাঝেই তামিম সরকার নিচে নেমে আসে আর তাকে নামতে দেখে উপস্থিত নেতাদের ঘাম ছুটতে থাকে। আপনারা বসুন। তানভীর সরকারের কথা মতো সবাই বসে, কিন্তু মনে ভয় রয়ে গেছে। তামিম আসবে আর কিছু করবে না, এটা ভাবা মূর্খতা। আব্বাজান, চোখটা 2 মিনিটের জন্য বন্ধ করেন। তামিমের কথা মতো তানভীর সরকার চোখ বন্ধ করে নেয়, কারণ তিনি ভালো মতোই জানেন এখন এখানে কি হতে যাচ্ছে। চোখের সাথে সাথে যদি কানটা বন্ধ করতে পারতেন তাহলে হয়তো তানভীর সরকার একটু স্বস্তি পেতেন। কিছুক্ষণ পর তানভীর সরকার চোখ খোলে আর বড় বড় চোখ মেলে তাকায় সামনে চাপাতি হাতে দাঁড়িয়ে থাকা রক্তে চুপসে পড়া তামিমের দিকে। তামিমের পুরো শরীর তাজা রক্তে ভরা। পরক্ষণেই তানভীর সরকারের কানে গুংরানোর আওয়াজ আসে। তিনি নিচে তাকায় আর শুকনো ঢুক গিলে। খালেদা রশিদ নিজের কাটা গলা নিয়ে এখনো নিচে চাতক পাখির মতো গুঙ্গাচ্ছে। একটু যদি বাঁচতে পারে সে। তামিম তার হাতে থাকা সিগারেটটি শেষ করে এক কোপে খালেদ রশিদের মাথা আলাদা করে দেয়। বাকি নেতারা ভয়ে থরথর করে কাঁপতে থাকে। তামিম তাদের সামনে এসে দাঁড়ায়। তামিম দাঁড়ানো মাত্র কয়েকজনের প্যান্ট ভিজে যায় ভয়ে। আমার আব্বা হইতাছে আমার জান। যেই মাথা দিয়ে আমার আব্বাজানকে মারার পরিকল্পনা করছিল সেই মাথা আলাদা হওয়ার দরকার ছিল। নেতারা তামিমের কথা শুনে আর নিচে পড়ে থাকা বাকি 7 জন নেতার মর্মান্তিক মৃত্যুর দৃশ্য দেখে শুকনো ঢুক গেলে। আমার আব্বার দিকে যেই চোখ দিয়ে তাকাইব তার চোখ খুলে আমি মার্বেল খেলবো। তামিম নেতাদের ওয়ার্নিং দিয়ে সরকার বাড়ির মূল ফটকে চলে যায় আর সামনে বসে পড়েন। আর তানভীর সরকার এক বালতি দুধ তামিমের শরীরে ঢেলে দেয়। এটা প্রথমবার নয় যে এমন করেছে তানভীর সরকার। তামিম যতবার বাড়িতে রক্তের বন্যা বহায় ততবার তানভীর সরকার তাকে দুধ দিয়ে গোসল করায়। এরপর তামিম সোজা চলে যায় তার রুমে আর তানভীর সরকার অন্দরমহলে। আইয়ুব। জি কর্তা। লাশগুলোকে সরা আর বাড়িটা পরিষ্কার কর। আমার তামিম নিচে নামতে নামতে যেন সব পরিষ্কার হয়ে যায়। আজ্ঞে কর্তা। বিকেলবেলা তানভীর সরকার আর অন্য নেতারা সরকার বাড়িতে নির্বাচন নিয়ে আলোচনায় ব্যস্ত। সকালে তামিমের করা কাণ্ডে এখনো সবার চোখে মুখে ভয় লেগে আছে। ঠিক তখনই তামিমের রুমের দরজা লক খোলার শব্দ হয়। খুব সুন্দর করে রেডি হয়ে নিচে নেমে আসে তামিম। তামিম বরাবরই একই রকমের স্টাইল ফলো করে, হয় পাঞ্জাবি না হয় 8 শার্ট, কালো শার্ট আর স্লিম ফিট প্যান্ট। যেন প্রতিটি সেলাইয়ে গাথায় আছে দাপটের ঘোষণা। এক হাতে ফোন, অন্য হাত পকেটে। চোখে কঠোরতা আর মুখে দুর্নিবার দাপট। হাতে মোটা স্বর্ণের ব্রেসলাইট আর চোখে চিরচেনা কালো সানগ্লাস। তামিমকে নামতে দেখে চারপাশের মানুষগুলো নিঃশব্দে সরে দাঁড়ায়, যেন হাওয়া থেমে যায় তার এক পা ফেলার শব্দে। তামিম নামতে নামতে বলে, ক্ষমতা মানে চেয়ারে বসে থাকা না। ক্ষমতা মানে আমি হাঁটলে রাজপথ নিজে থেকে ফাঁকা হয়ে যাওয়া। কথাটি বলতে বলতে তামিম চলে যায় আর নেতারা ওইভাবেই তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সারা সকাল দুপুর খুব ভয় কাটে সুভার। এখন কিভাবে সে বাড়ি থেকে বের হবে, কারণ সুভার সচরাচর বাড়ি থেকে বের হয় না কলেজ ছাড়া। আর কিভাবেই বা তামিম সরকারের মুখোমুখি হবে, এটা ভেবে সুভার কপালে চিন্তার ভাঁজ পড়ে। আরশিনগরে বড় হওয়ার পাশাপাশি
তামিম সরকারের ভয়ে তার মনেও ছিল। যাকে পুরো শহরের মানুষ জমের মতো ভয় পায়, তার সাথে কিভাবে সে দেখা করবে, আর কিভাবে বা তার মুখোমুখি হবে? সুভার চিন্তার মাঝে গাড়ির হর্নের আওয়াজ আসে তার কানে। সে সাথে সাথে ব্যালকনিতে যেয়ে দাঁড়ায়। নিচে তাকানো মাত্র তার ভয় আরো বেড়ে যায়। তামিমের দুজন লোক গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তাকে নেওয়ার জন্য, কিন্তু সুভা কিভাবে তার মাকে বলে বের হবে এটাই খুঁজে পায় না। সুভার চিন্তার মাঝেই তার মা তাকে ডাকতেও আসে উপরে। মাকে উপরে আসতে দেখে সুভার ভয় আরো বেড়ে যায়। তাহলে কি সব জেনে গেল তার মা? শোভা, জি মা। তোর বান্ধবী কাকলি এসেছে তোকে নিতে। তোদের কোচিংয়ে যে বিকেলে টেস্ট পরীক্ষা আছে বলিসনি তো? মায়ের কথা শুনে বেশ হতভম্ব হয়ে যায় সুভা। তার জানা মতো এমন কিছুই তো আজকে নেই। তাহলে কি রে, যাবি তো নাকি? জি আম্মু। সুভা তার মায়ের সাথে নিচে নেমে আসে। সুভা আসার সাথে সাথে কাকলি তার হাত ধরে নিয়ে যায়। আন্টি, আসি তাহলে আমরা? আচ্ছা মা, সাবধানে যেও তোমরা। কাকলি সুভাকে নিয়ে বাড়ির বাইরে বের হয়। শোভা, তামিম স্যার তোকে যেতে বলেছে, তুই যা, আমি আসছি। কাকলির কথা শুনে সুভার ভয় আরো বেড়ে যায়। তার মানে এসব তামিমের কারসাজি। সুভা বের হওয়ার সাথে সাথে তামিমের লোক গাড়ির দরজা খুলে দেয়। ভাবি সাহেব, এত লেট কেলা? ভাই অনেকক্ষণ দইরা অপেক্ষা করতেছে কইলাম। সুভা কোনো কথা বলে না। এদিক ওদিক ভালো মতো দেখে তাড়াতাড়ি উঠে পড়ে গাড়িতে, আর মনে মনে অনেক দোয়া পড়তে থাকে যেন তামিমের সাথে তার দেখা না হয়। গাড়ি তার গতি যত দূর বাড়াচ্ছিল, সুভার হৃদস্পন্দন তত বেড়ে যাচ্ছিল। বেশ অনেকটা পথ যাওয়ার পর গাড়ি আরশিনগরের জঙ্গলের পুরা বাড়ির সামনে থামে। সুভার গাড়ি থামার সঙ্গে সঙ্গে একজন লোক এসে তার গাড়ির দরজা খুলে দেয়। সুভা ভয়ে ভয়ে নেমে পড়ে। নেমে দেখে বেশ অনেকজন লোক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সুভাকে একজন পথ দেখিয়ে তার সাথে যাওয়ার জন্য বলে। সুভা সেই লোককে অনুসরণ করে সামনে এগোতে থাকে। তামিম পেছনে হাত দিয়ে উল্টো দিকে ফিরে তাকিয়ে আছে। ভাই, ভাবি সাহেব আইছে। তামিম হাতের ইশারা দিয়ে সবাইকে চলে যেতে বলে, আর সুভা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তামিম পেছনে ফিরে তাকায় সুভার দিকে। লাল সিম্পল মিরর ড্রেসে আকাশ থেকে নেমে আসা পরি লাগছিল সুভাকে। সুভাকে দেখা মাত্র তামিমের মুখের নকশার পরিবর্তন হয়ে ফিল্মের রোমান্টিক হিরোদের মতো হয়ে যায়। সে ধীরে ধীরে সুভার দিকে কাছে আসতে থাকে। তামিমের প্রতিটি কদমে যেন সুভার স্পন্দন বেড়ে যায়। সে ভয়ে ঘামতে থাকে, শুকনো ঢুক গিলতে থাকে। তামিম সুভার খুব কাছে এসে দাঁড়ায়। সুভা ভয়ে নিজের জামা খামচে ধরে। সুভা তামিমের থেকে বেশ খাটো হওয়ায় তামিম একটু ঝুঁকে সুভার ডান গালে চুমু খায়। তামিমের এমন কাণ্ডে সুভার চোখ বড় বড় হয়ে যায়। আসতে অসুবিধা হয়নি তো? সুভা মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। দেখো, আমি মানুষ ভালো না, যা বলবো অক্ষরে অক্ষরে পালন করবা, না হলে আমার হাতেই তোমার জানাজা উঠবে। তামিমের কথা শুনে সুভার ভয় আরো বেড়ে যায়। সে শুধু তামিমের কথায় মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানায়, নিজ থেকে মুখ ফুটে একটা কথাও বলে না। এখন বাড়ি যাও। এই মাহির, তোর ভাবিকে বাড়ি দিয়ে আয়। মাহির এসে খুব সম্মানের সাথে সুভাকে নিয়ে যায়। সুভা যতক্ষণ না যায় তামিম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তোমার চোখে দেখলাম আমার সর্বনাশ। তামিম সানগ্লাসটা খুলে ফু দিয়ে আবারও পরে ফেলে, আর সিগারেট টানতে টানতে রঙ্গমঞ্চ খানার দিকে যায়। সারা রাস্তা সুভা নিজের গালে হাত দিয়ে রাখে। তামিম যে হঠাৎ তাকে চুমু খাবে এটা সে কল্পনাও করতে পারেনি। সুভা বাড়ি ফেরার সাথে সাথে তার মা জিজ্ঞেস করে পরীক্ষা কেমন হলো, আর এত তাড়াতাড়ি কিভাবে শেষ হলো। সুভা কোনো রকম বাহানা করে নিজের রুমে চলে আসে আর দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করে খুব জোরে জোরে সুভা কান্না করতে থাকে। বারবার তামিমের বলা কথাগুলো তার মনে পড়ে যাচ্ছিল। সে যদি তামিমের কথা না শুনে তাহলে তার মৃত্যু নিশ্চিত। এটা তো সুভা বুঝে গেছিল। অবশ্য তামিমের ভয়াবহতার কথা সুভা এর আগেও শুনেছে। যাকে সবাই ভয় পায় সেই পড়ল সুভার গলায়। সুভা নিজের নিয়তির কথা ভেবে খুবই ভেঙে পড়ে। সুভার কান্নার মাঝে তার ফোনে ভিডিও কল আসে তামিমের। তামিমের ছবি ভেসে ওঠার সাথে সাথে সুভার কান্না আরো বেড়ে যায়। এভাবে দুইবার কল ধরে না সুভা। ঠিক তখনই তার ফোনে মেসেজ আসে, আমাকে খারাপ হতে বাধ্য করো না, ইউ ক্যান্ট হ্যান্ডেল মি। তামিমের টেক্সট পাওয়ার সাথে সাথে সুভা তাকে কল ব্যাক করে আর ভয়ে ভয়ে তাকায় তার দিকে। তামিম কিছু না বলে কিছুক্ষণ সুভার দিকে তাকিয়ে থাকে, তারপর ফোন কেটে দেয়। আর সুভাও স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু পরক্ষণেই আবার তার ফোনে টেক্সট আসে, সি ইউ টুনাইট
টেক্সটটা দেখা মাত্র সুভার আতঙ্ক আরো বেড়ে যায়। টু নাইট মানে তামিম আসবে রাতে? তামিমের এক লাইন টেক্সট দেখে সুভা আটকে ওঠে। সি ইউ টুনাইট। মানে তামিম আসবে রাতে তার সাথে দেখা করতে? সুভা কি করবে কিছুই বুঝতে পারে না। একদিকে তামিমের ভয় আর একদিকে তার পরিবারের। কোথায় যাবে সে? সরকার বাড়ি। ইলেকশনের প্রচারণা শেষে তানভীর সরকার বেশ ফুরফুরে মেজাজ নিয়ে ছোট বড় সকল নেতাদের নিয়ে সবে মাত্র খেতে বসেছিল সরকার বাড়ির বিশাল ডাইনিংয়ে। আর তাদের খাবার পরিবেশন করছেন সরকার বাড়ির কর্ত্রী আয়েশা সরকার। নরম স্বভাবের আয়েশা সরকার ছেলে বলতে অজ্ঞান। ছেলের সম্পর্কে কেউ বিন্দু পরিমাণের কটু কথা বললেও তার চোখের বিষ হয়ে যায় সে। ইলেকশনের প্রায় প্রতি রাতে আয়েশা সরকার নিজের হাতে রান্না করে নেতাদের খাওয়ান। এখন এটি একটি পরম্পরায় পরিণত হয়েছে বলা যায়। গিন্নি, আপনার ছেলে কি ফিরেছে? আয়েশা সরকার মুচকি হেসে বলেন, কর্তা, আপনার ছেলে কি কখন আপনার আগে ফিরেছে? তানভীর সরকার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে খাওয়াতে মনোযোগী হন। তামিম যে কখন ফিরবে এটা একমাত্র তামিমই জানে। শত চেষ্টা করেও তামিমকে ঘরে আটকে রাখতে পারেনি তারা। খাওয়া দাওয়ার মাঝে তামিমের জিপ আসার শব্দ ভেসে আসে। তানভীর সরকার সদর দরজার বাইরে তাকিয়ে থাকেন। ছেলে যেহেতু এসেছে তাহলে একসাথে খাবেন বলে। কিন্তু তামিমকে দেখে তার চিন্তার অবনতি ঘটে। সরকার বাড়ির মূল ফটক হতে তামিম সরকার আসছে। এক হাতে একটি মানুষের কাটা মাথা, আরেক হাতে তার চিরচেনা সেই গোল্ডেন চাপাতি, যা রক্তে রঞ্জিত, আর চোখে কালো চশমা যাতে একটু রক্তের ছিটে ফুটাও লেগে আছে। তা নিয়ে তামিম সরকার বাড়িতে প্রবেশ করে। তামিমের এমন ভয়ঙ্কর দৃশ্য দেখা মাত্র নেতারা খাবার রেখে দাঁড়িয়ে যান। যে যার মুখোমুখি হয়ে তাকায়। ভয়ে ঘাম ছুটে যায় তাদের। তামিম সেই কাটা মাথা নিয়ে তার আব্বাজানের সামনে দাঁড়ায় আর ঘাড় ঘুরিয়ে তার মাকে দেখে। আম্মাজান, আপনি অন্দরমহলে যান, এখানে থাকলে রাতে ঘুমাতে পারবেন না। আয়েশা বেগম ছেলের কথা মতো ভেতরে চলে যায়, কিন্তু তার ছলছল নয়ন বলছে অন্য কথা। তামিম তার আব্বাজানের পায়ের নিচে বসে আর কাটা মাথাটা রেখে দেয়, দিয়ে নেতাদের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো। আপনারা ব্যালট পেপারে ভোটে জিতেন আর আমি জিতি পাওয়ারে। রাজনীতির নামে আমি চলি না, রাজনীতি আমার নামে চলে। আমার আব্বাজানের বিরুদ্ধে যে দাঁড়াবে তার দশা এমনই হবে। তানভীর সরকার তামিমের মুখ বরাবর হাঁটু পেতে বসেন আর মাথায় হাত দিয়ে বলেন, কিছু খেয়েছেন বাবাজান? না আব্বা, খাই নাই এখনো। ফ্রেশ হয়ে আসেন, আমি অপেক্ষা করছি। না, ঠিক আছে। তামিম কাটা মাথাটা তার আব্বাজানের পায়ের নিচে রেখে নিজের কক্ষে চলে যায় আর লম্বা একটা শাওয়ার নেয়। তামিম যাওয়া মাত্র কর্মচারীদের দিয়ে পুরো সরকার বাড়ি পরিষ্কার করে নেন তানভীর সরকার আর ছেলের জন্য অপেক্ষা করেন। তামিম বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে একটা সাদা পায়জামা পাঞ্জাবি পরে নিচে চলে আসে। তামিম আসা মাত্র ভয়ে নেতারা দাঁড়িয়ে যায়। কলিজায় ভয় থাকা ভালো, কিন্তু ভয়টা যেন তামিম সরকারের নামই হয়। তামিম চেয়ারটা টানতে টানতে বাকি নেতাদের উদ্দেশ্য করে কথাটি বলে। তামিম বসা মাত্র তানভীর সরকার তার গ্লাসে পানি ঢেলে দেয় আর নিজের হাত দিয়ে ছেলেকে খাওয়াতে থাকে আর বাকি নেতাদেরও খেতে বলেন। বাবাজান, রাতে বাসায় থাকবেন তো? তামিম পানি খেতে খেতে বলে, না আব্বাজান, আজকে একজন বিশেষ মানুষের সাথে দেখা করতে যাব, তারে না দেখলে আমার ঘুম আসে না। তানভীর বেশ আগ্রহ নিয়ে সে বিশেষ মানুষের কথা শুনতে চায়। তা বাবাজান, সেই বিশেষ মানুষের কথা কি কিছু জানতে পারি? আব্বাজান, আগে আমি শিওর হয়ে নেই সে কতটুকু আমার বিশেষ মানুষ, তারপর বাড়িতে তুলে আনবনে। তামিম তার বাবার পাঞ্জাবিতে নিজের মুখ মুছে বাইরে চলে যায়। তানভীর সরকার দেশের প্রধানমন্ত্রী হলেও ছেলের কাছে একদম সাধারণ মানুষ। নিজের ছেলেকে খাওয়ানো থেকে শুরু করে নিজের পাঞ্জাবি দিয়ে মুখও মুছে দেন। সুভা ভয়ে আর আতঙ্কে ঘুমাতে পারে না। ল্যাম্প লাইট জ্বালিয়ে পড়তে থাকে। কলেজ নেই তো কি হয়েছে, বই তো আছে। আর যাই হোক, পড়াশোনা তো বাদ দেওয়া যাবে না। সুভা খুব মনোযোগ সহকারে পড়ছিল। পড়তে পড়তে হঠাৎ সামনে চোখ যায় সুভার। সামনে চোখ যেতে কারেন্টের ঝটকা খাওয়ার মতো অবস্থা হয়ে যায় সুভার। তামিম তার সামনের চেয়ারে গালে হাত দিয়ে বসে আছে। তাকে দেখা মাত্র সুভার হৃদস্পন্দন বেড়ে যায়, ভয়ে গলা শুকিয়ে আসে। কিন্তু তামিম কখন আসলো আর কখন থেকে বা বসে আছে? সুভার মা বাবা কেন কিছু বলল না? সব মিলিয়ে সুভা খুব ভয় পায়। তামিম চুপচাপ সুভার সামনে বসে থাকে। কি পড়ছো? সুভা ধীরে ধীরে বলে, অ্যাকাউন্টেন্ট। তামিম সুভার বই নিয়ে বন্ধ করে সাইডে রাখে আর সুভার চেয়ার টেনে নিজের চেয়ারের কাছে নেয়। বইয়ের হিসাবের পাশাপাশি আমার মনের হিসাবটাও রাখো।
সুভা তামিমের কথা শুনে চোখ নিচে নামিয়ে ফেলে। তামিম হঠাৎ ঠান্ডা গলায় বলে, তুমি জানো আমি কাকে ভয় পাই? সুভার চোখে মুখে আতঙ্ক জমে যায়। যাকে সবাই ভয় পায় সে আবার কাকে ভয় পায়? নিজের রাগকে। আমি রেগে গেলে ভিতরে জানোয়ারটা থামে না। তামিম নিজের মুখ সুভার কানের কাছে নিয়ে আস্তে করে বলে, তোমাকে ভালোবাসি বলে এখনো মেরে ফেলিনি, কিন্তু তুমি যদি কখনো পালাতে চাও এই ভালোবাসাই তোমার মৃত্যুর কারণ হবে। তামিমের কথা শুনে সুভার চোখে পানি চলে আসে। সুভার চোখে পানি দেখে তামিম তা নিজের হাতে মুছে দেয় আর সুভার মাথায় হাত বোলাতে বোলাতে বলে, আমাকে নিজের শত্রু বানাবে তো মরবে। গ্রহণ করো আমাকে। তোমাকে আজকে রাতটা সময় দিলাম, কালকে বিকেল 5টায় আমি তোমার উত্তরের অপেক্ষা করব। সুভা শুধু মাথা নিচু করে তামিমের কথা শুনে। ভয়ে তার ভিতর থেকে কোনো কথাই বের হয় না। তামিম উঠে দাঁড়ায় আর দরজার কাছে যায়, যে ঘুরে আবার আসে সুভার কাছে, এসে একটু ঝুঁকে সুভার মুখ বরাবর। তোমাকে একটা চুম্মা দিই? জি। তামিম সুভার গালে চুমু দেয়। উত্তরটা যে হ্যাঁ হয় সুন্দরী, না হলে পরশুদিন বুড়িগঙ্গার ঘাটে তোমার পরিবারের লাশ ভাসবে। তামিম চলে যায় সুভার রুম থেকে আর সুভা পাথর মূর্তির মতো ওখানে দাঁড়িয়ে থাকে। সে তামিমকে মন থেকে মানতে পারছে না, আবার না মেনেও যেতে পারছে না। খুব ভয় আর দোটানায় পড়ে যায় সুভা। সারা রাত আর দু চোখের পাতা এক করতে পারে না সে। তামিম সুভাদের বাড়ি থেকে এসে সোজা সরকার বাড়ি চলে যায় আর নিজের রুমে যেয়ে সেদিনের সুভার নাচের ভিডিওটা বড় স্ক্রিনে ছেড়ে দেয়। তামিম খুব মনোযোগ সহকারে সুভার নাচের ভিডিও দেখতে থাকে। পরি, আমার মতো নির্দয় মানুষকে বশ করেছো তুমি। তোমার আর নিস্তার নেই আমার হাত থেকে। তামিমকে আটকানো অনেক মুশকিল হয়ে যাচ্ছে তামিমের বাপ। তানভীর সরকার আয়েশা বেগমের কথার কোনো উত্তর দেন না, চুপচাপ বসে থেকে শুধু তার কথাগুলো শুনছিলেন। আমি বলি কি, তামিমের একটা বিয়ে দাও। এইবার তানভীর সরকার একটু নড়ে চড়ে বসেন। গিন্নি, আপনার ছেলের মাঝে আমি নিজের যুবক বয়সের ছায়া দেখতে পাই। আপনাকে যেভাবে বাড়ি থেকে তুলে এনে বিবাহ করেছিলাম, দেখবেন আপনার ছেলেও একদিন সেম কাজটাই করবে। আয়েশা বেগম একটু অন্যমনস্ক হয়ে বলেন, बाप का बेटा सिपाही का घोड़ा, कुछ नहीं तो थोड़ा थोड़ा। কিছু বললেন গিন্নি? না কর্তা, কিছু বলি নেই, বলে লাভ নাই। তানভীর সরকার আয়েশা বেগমের হাত ধরে বলে, যেই আয়েশার জন্য আমার মতো লোক সাধারণ মানুষে পরিণত হয়েছে তার কথার দাম নেই বলছেন গিন্নি? আমি চাই না আমার তামিম আপনার যুবক বয়সে রূপ ধারণ করুক কর্তা, আপনি তারে বুঝান। আয়েশা বেগমের মনের অবস্থা বুঝতে পারে তানভীর সরকার। একজন মায়ের থেকে বেশি তার সন্তানকে নিয়ে চিন্তা কেউ করে না। তানভীর সরকার উঠে দাঁড়ায় তামিমের ঘরে যাওয়ার জন্য। না, এভাবে সে তামিমকে দ্বিতীয় তানভীর সরকারে পরিণত করতে পারবে না। তানভীর সরকার এক কাপ কফি নিয়ে তামিমের ঘরে যায় আর পাসওয়ার্ড দিয়ে লক খুলে ভিতরে ঢুকে পড়েন। তামিম তখনও এক দৃষ্টিতে স্ক্রিনে সুভা সেদিনের নাচের ভিডিও দেখছিল। কে এলো কে গেল কোনো হেলদোল নেই তার। তানভীর সরকার কফিটা টি টেবিলে রেখে তামিমের পাশে বসেন আর তার মাথায় হাত দেন। হঠাৎ মাথায় হাত পড়াতে তামিমের ধ্যান ভাঙে। সে টিভি অফ করে তানভীর সরকারের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। তানভীর সরকারও বেশ কিছুক্ষণ ছেলের মাথায় হাত বোলাতে থাকেন। বাবাজান, একটা কথা বলি আপনাকে। তামিম তার বাবার কোলে মুখ গুজে বলে, আমাকে কিছু বলার জন্য আপনার কি পারমিশনের দরকার আছে আব্বাজান? তানভীর সরকার মুচকি হেসে ছেলের কপালে চুমু খায়। আপনি জানেন আমি এই দুনিয়াতে কাকে সবচেয়ে বেশি ভালোবাসি? জি আব্বাজান, আমার আম্মাকে। আপনাকে ও। তামিম চোখ খুলে তার আব্বাজানের দিকে তাকায়। বাবাজান, আপনি ছাড়া কেউ নেই আমাদের, আমার কলিজার ধন। আপনার কিছু হয়ে গেলে আমি আর আপনার আম্মা পাগল হয়ে যাব। তামিম উঠে তার আব্বাজানের সামনে বসে আর তানভীর সরকার হাত ধরে বলে, আব্বাজান ধরেন, আপনার চোখ দুইটা অন্ধ হয়ে গেল, আপনি কি কিছু দেখতে পারবেন? আপনার কি আর বাঁচতে মন চাইবে? তানভীর তামিমের কথার অর্থ বুঝতে না পেরে শুধু তাকিয়ে থাকেন তার দিকে। আব্বাজান, আপনি হইলেন আমার সেই চোখ। চোখ ছাড়া মানুষ কেমনে বাঁচে বলেন? আপনাকে যারা মারার পরিকল্পনা করবে তাদের মরাটা ফরজ হয়ে যায় আব্বা। বাবা, কার মরা কখন ফরজ সেটা মহান আল্লাহ ঠিক করবে। আমরা সাধারণ মানুষ, সৃষ্টির সেরা জীব, কিন্তু মাঝে মাঝে আমাদের দ্বারাই অন্য জীবের ক্ষতি হয়। সেই জন্যই আপনার ক্ষতি করা সব লোককে আমি পরপারে পাঠাই আব্বা। তানভীর সরকার বুঝতে পারে তার ছেলে তার মতোই হয়ে গেছে।
কথায় আছে পাপ বাপকেও ছাড়ে না। হয়তো সেজন্যই তার পাপের ফলস্বরূপ তামিম এখন দ্বিতীয় তানভীর সরকারে পরিণত হয়েছে। তানভীর সরকার ছেলেকে আর কিছুই বলে না। এখন তামিমকে কিছু বলা নেহাতি বোকামের কাজ ছাড়া আর কিচ্ছু নয়। তামিমও আবার তার বাবার কোলে শুয়ে পড়ে। তা বাবা, আপনি এত মনোযোগ দিয়ে কি দেখছিলেন? আমার সর্বনাশ আব্বাজান। তানভীর একটু ঘাবড়ে যেয়ে ছেলেকে শক্ত করে ধরেন, যার ফলে বাঘের গরুতে এক ঘাটে জল খায় তার সর্বনাশ। তানভারের এত বড় সাহসকার আমার ছেলে সর্বনাশ করবে? তামিম খুব জোরে নিঃশ্বাস ছেড়ে বলে, এই সর্বনাশ সেই সর্বনাশ নয় আব্বা, কঠিন রোগে ধরেছে আমাকে। তানভীর সরকার এবার বুঝতে পারেন তার ছেলের কোন সর্বনাশের কথা বলছে। তানভীর সরকার আর তামিম সরকারের কথোপকথনের মাঝে তামিমের ফোনে কল আসে। তার প্রাইভেট ইনভেস্টিগেটরের নাম দেখে ফোনটা ধরে। মাদার, কার এত বড় সাহস? দাঁড়া আসতেছি। তামিম কল রিসিভ করে খুব রাগান্বিত হয়ে রুম থেকে বের হয়ে যায়। মাঝে তানভীর সরকার কি হয়েছে জানতে চাইলে সে কিচ্ছু বলে না, রাগের মাথায় বের হয়ে যায়। তানভীর সরকারও বুঝে গেছেন কালকের সকালটাও তার রক্ত দিয়ে শুরু হবে। তামিমকে নামতে দেখে তার পঞ্চপাণ্ডবও তার সাথে বের হয়ে যায়, কারণ তারা জানে ঠিক কি হয়েছে। তামিম নামতে নামতে হুঙ্কার দিয়ে বলে, এই মাহির, আমার চাপাতিটা নিয়ে আয়। মানিক দৌড় দিয়ে তামিমের অস্ত্রখানা থেকে তার গোল্ডেন চাপাতিটা নিয়ে আসে আর তামিমের সাথে খোলা জিপে বসে পড়ে। সবার মাঝে এক প্রকারের আতঙ্ক বাসা বেঁধে। তামিম যেদিন খেপে যায় সেদিন তার ভেতরে জানোয়ারটা জাগ্রত হয়, তাকে থামানো মুশকিল। তামিম জিপ থেকে নেমে শহরের দেওয়ালগুলোতে ভালো মতো দেখেন আর রাগে চল শক্ত করে ফেলেন। প্রতিটি দেওয়ালে তার আব্বাজানের ছবিতে জুতোর ছাপ দেওয়া, রীতিমতো কালি দিয়ে জুতোর পেছনে ভরে তানভীর সরকার প্রতিটি পোস্টার দেওয়া। পোস্টারগুলো দেখা মাত্র তামিমের ভেতরে জানোয়ারটা নড়ে ওঠে। সে খুব জোরে ধমক দিয়ে ওঠে, সাকিব ভাই এমনই উড়াইয়া দিতাছি। না, ওরে ধয়রা রঙ্গমঞ্চ থানায় নিয়ে আয়। মা সাকিব আর কালা মানিক বের হয়ে যায় কামাল পটুয়ারিকে আর তার দলের ছেলেদের ধরার জন্য। আর তামিম, মাহির, বাকিরা সোজা চলে যায় রঙ্গমঞ্চখানায়। আজকে আরেকবার আরশিনগরে রক্তের বন্যা বইবে। আজকে আরেকবার আরশিনগরে লাল রঙে রঞ্জিত হবে। আজকে আরেকবার আরশিনগরের লাশের বিছানা পড়বে। ঠিক 20 মিনিট পর কামাল পটুয়ারি আর তার দলের লোকদের ধরে নিয়ে আসা হয়, এনে তামিমের পায়ের নিচে রাখা হয়। তামিম কালাম পটুয়ারিকে দেখা মাত্র তার সিগারেটটা ফেলে দিয়ে চাপাতিটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে কামাল পটুয়ারির উপরে। কুত্তার বাচ্চা, তুই আমার আব্বার পোস্টে জুতার কালি লাগাস, তোর পা আজকে আমি 6 টুকরো করবো মাদার। তামিম হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়ে তাদের উপরে। এক এক করে 17 জনকে তামিম পরপারে পাঠায়। ভোর হইতে আর কতক্ষণ সময় আছে? মাহির ঘড়ি দেখে জানায় 2.5 ঘন্টা। এই 2.5 ঘন্টার আগে আমার আব্বার পোস্টির গুলি নতুন করে লাগা। আর সাবিক ভাই রেডি, এমনই উড়াইয়া দিতাছি। তামিমের নির্দেশ মতো লাশগুলোকে গাড়িতে রেখে বুম ব্লাস্ট করানো হয়, যেন এটা নর্মাল ঘটনা লাগে। প্রায় সারা রাত ধরে চলে তামিমের হত্যাকাণ্ড। শেষ প্রহরে তামিম বাড়ি চলে আসে তার পোশাক পরিবর্তন করার জন্য, কারণ আজকে সে তার বিশেষ মানুষের সাথে দেখা করবে। তামিম হাজার হিংস্র হলেও ইদানিং সুভার সামনে কেমন শান্ত ছেলের মতো থাকে। শিকদার বাড়ি। প্রায় সারা রাত কেটে যায় সুভার চিন্তা আর ভয়ে। তামিমকে যেমন গ্রহণ করা তার জন্য কঠিন, ঠিক তেমনই তাকে অস্বীকার করারও বেশি কঠিন। এইভাবেই রাত পার করে সুভা। খুব সকালে সুভার ঘুম ভাঙে। সে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে যায় মাকে রান্নায় সাহায্য করার জন্য। সুভার মাও মাঝে মাঝে অবাক হয়ে যায় তার এই এক রত্তি মেয়ে কি সুন্দর বড়দের মতো সব গুছিয়ে কাজ করে। সুভা মায়ের সাথে সাহায্য করে নাস্তা করে উপরে চলে যায়। রুমে এসে সুভা দেখে তার ফোনে 12টা মিসড কল আর 6টা টেক্সট। নাম্বার দেখা মাত্র সুভার গলা শুকিয়ে যায়। তামিম এত সকালে তাকে টেক্সট দিয়েছে। সুভা খুব ভয় পেয়ে যায়। তারপর এই টেক্সট দেখে তামিম 5টা অ্যাংরি ইমোজি দিয়েছে। তারপর আবার সুভার ফোনে টেক্সট আসে বারান্দায় আসার জন্য। সুভা সাথে সাথে বারান্দায় চলে যায়। তামিম 2 হাত ভাঁজ করে সুভার বারান্দার দিকে তাকিয়ে নিচে দাঁড়িয়ে আছে। চোখে কালো চশমা থাকলেও সে যে খুব রেগে আছে এটা বোঝাই যাচ্ছে। সুভা আসা মাত্র সাকিব একটি কাগজ ছুঁড়ে মারে সুভার বারান্দায়। এতদিন বোমা মারতে মারতে তার হাতের একদম ঠিক হয়ে গেছে। সোজা নিশানা অনুযায়ী কাগজ যায়। তামিম সুভাকে ইশারা করে কাগজটি নেওয়ার জন্য। সুভা ভয়ে ভয়ে কাগজটি নেয় আর খুলে দেখে 15 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আসো, না হলে আমি উপরে আসবো।
তামিমের থ্রেট শুনে সুভা শুকনো ঢুক গেলে, কিন্তু সে কিভাবে এত সকালে বের হবে? সুভার চিন্তার মাঝেই তার মা চলে আসে তাকে ডাকতে। সুভা মায়ের গলার আওয়াজ পেয়ে সাথে সাথে রুমে চলে আসে। কিরে শুভু, তোর কলেজ থেকে যে আজকে তোদের নতুন কলেজ দেখাতে নিয়ে যাবে বলিসনি তো? সুভা তার মায়ের কথার আগা মাথা কিচ্ছু বুঝে না। কলেজে তো বোমা দিয়ে ব্লাস্ট করা হয়েছিল, তাহলে আজকে কিভাবে নিয়ে যাবে? তাড়াতাড়ি রেডি হ, তোদের মর্নিং বিভাগের হেড মিস নিচে অপেক্ষা করছে তোর জন্য। কলেজের ম্যাডাম তার জন্য অপেক্ষা করছে। সুভার কাছে পুরো বিষয়টি কেমন যেন লাগে। সুভা কোনো চিন্তা না করে রেডি হয়ে নিচে চলে যায়। নিচে সুভার কয়েকজন শিক্ষক আর কিছু শিক্ষার্থী বসেছিল। পুরো বিষয়টা এমন যেন তারা সব শিক্ষার্থীদের বাড়ি যেয়ে তাদের সাথে নিয়ে আসছে। সুভা তাদের সাথে বেরিয়ে পড়ে বাইরে, কিন্তু বাইরে বের হতেই সুভা দেখে সবাই তামিমের গাড়ির কাছে যাচ্ছে। তামিমকে দেখা মাত্র সুভার ভয় আরো বেড়ে যায়। সবাই তামিমের গাড়ির একটু কাছে যেয়ে তাকে সালাম দেয়। তামিম সালাম নিয়ে সোজা সুভার সামনে দাঁড়ায় আর তার হাত ধরে নিয়ে যেতে থাকে তার সাথে। সুভা সন্ধ্যার আগে বাড়ি ফিরবে না, বাকিরা দেখেন ওর পরিবারকে কিভাবে ম্যানেজ করবেন। সুভার কলেজ টিচাররা মাথা ঝাঁকে তামিমকে নিশ্চিত করেন যে তারা বিষয়টা সামলে নেবে। তামিম সুভার হাত ধরে তাকে গাড়িতে বসায়, তার পাশের সিটে নিজে বসে পড়ে। সুভা খুব জড়সড় হয়ে তামিমের পাশে বসে। তামিম খুব কমই তার মার্সিডিজে বসে, সারাদিন খোলা জিপ নিয়ে থাকে, কিন্তু সুভার সাথে থাকায় তামিম আজকে মার্সিডিজে বসে। তামিম বসা মাত্র লক্ষ্য করে সুভার হাত কাঁপছে থরথর করে, সে নিজেও খুব ঘামছে। তামিম সুভার পাশের সিটে বসে তার হাত ধরে ফেলে। এখনো ও তো কাঁপাকাঁপির মতো কিছু হয়নি, নার্ভাস হচ্ছ কেন? সুভা কিছু বলে না, শুধু মাথা নিচু করে থাকে। কাকা, গাড়ি পোড়া বাড়িতে নিয়ে চলেন। জি ছোট কর্তা। তামিমের কথা মতো গাড়ি পুরা বাড়ির দিকে নিয়ে যাওয়া হয়। সারা রাস্তা তামিম সুভার ডান হাত ধরে রেখে তার দিকে এক পলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর সুভা মাথা নিচু করে বসে থাকে। সে না পারছে কিছু বলতে আর না পারছে নিজের হাত ছাড়াতে। হঠাৎ গাড়িতে গান বেজে ওঠে, ক্যা জানে তু মেরি ইরাদে, লে যাউঙ্গা সাসে চুরাকে। সুভার ভয় আরো বেড়ে যায়। তামিম শুধু সুভার দিকে তাকিয়ে থাকে। ধরে নাও গানটার প্রতিটি লাইন তোমার জন্য গাওয়া হচ্ছে। তামিমের কথা শুনে সুভা তার চোখ বন্ধ করে ফেলে। না জানি কি হতে যাচ্ছে তার সাথে। ভয় আর ভালোবাসা কখনোই একসাথে থাকতে পারে না। যাকে ভয় পাওয়া যায় তাকে ভালোবাসা যায় না, ঠিক যেমনটা হয়েছিল সুভার সাথে। জ্ঞান হওয়ার বয়স থেকে যার নাম শুনতে ভয় লাগতো, যার নামের সাথে শত রক্তের গল্প জড়িত, যার নাম শুনলে 8 থেকে 80 সকলে ভয় পায়, তাকে কিভাবে ভালোবাসবে সুভা? পুরা বাড়ি হলো তামিমের রক্তপাতের সূচনা স্থান, যেখান থেকে জন্ম হয় এক রক্তপিপাসু লোকের সূচনা, যার না আছে ভয় আর না আছে মনুষ্যত্ব। কিন্তু এই ভয়হীন মানুষটার মনে আজকে প্রেমের দক্ষিণা বাতাস বহমান। তামিম সরকারের মতো হৃদয়হীন লোকও যে কারো প্রেমে পড়তে পারে, এটাই ছিল আর শ্রীনগরের সব থেকে আশ্চর্যের বিষয়। তামিম সারা রাস্তা সুভার হাত ধরে থাকে আর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সুভাও ভয়ে জড়সড় হয়ে বসে থাকে, না পারছে তামিমের হাত থেকে নিজের হাতটি ছাড়াতে, আর না পারছে নিজের মুখ আড়াল করে বসে থাকতে। গাড়িতে হঠাৎ ব্রেক পড়ায় তামিমের ধ্যান সরে যায় সুভার থেকে। কি কাকা, এত সুন্দর দৃশ্য দেখাতে বাধা দিচ্ছ কেন? আজ্ঞে কর্তা, চলে এসেছি। তামিম সুভার থেকে নজর সরিয়ে বাইরে নজর দেয়। তামিমের গাড়ি আসার সাথে সাথে তার লোকজন গোল হয়ে দাঁড়ায় গাড়ির চারপাশে, আর তামিমের দরজা খুলে দেয়। দরজা খুলতে তামিম নেমে পড়ে। তামিমের নামার সাথে সাথে আরেকজন সুভার দরজা খুলতে যায়। খবরদার, শি ইজ মাই লেডি, চোখ নামা। তামিমের কথা মতো সবাই জড়ো হয়ে দাঁড়িয়ে নিজের মাথা নিচু করে রাখে, আর তামিম অপর পাশে যেয়ে সুভার গাড়ির ডোর খুলে দেয়। তামিমকে ডোর খুলতে দেখে তার পঞ্চপাণ্ডবের চোখ কপালে উঠে যায়। তামিম সরকারও যে কারোর জন্য এভাবে কাজ করবে সেটা একদমই অবিশ্বাস্য। সাথে সাথে তারা চোখও নামিয়ে নেয়। তামিম ডোর খুলে হাত বাড়ায় সুভার দিকে। সুভা প্রথমে আমতা করলেও তামিমের চোখ রাঙানো দেখে সাথে সাথে তার হাত ধরে ফেলে আর গাড়ি থেকে নেমে পড়ে। তামিম সুভাকে গাড়ি থেকে নামিয়ে তার হাত ধরে সামনের দিকে যেতে থাকে। সুভাও তামিমের পিছু পিছু হাঁটতে থাকে। তাদের সাথে তামিমের পঞ্চপাণ্ডবও পিছনেই। একটু দূরে যেতেই তামিম দাঁড়িয়ে পড়ে আর পেছনে ফিরে। শালার ভাইরা, ভাই ভাবি রোমান্স দেখতে যাচ্ছ সাথে, ভাগ এখান থেকে। তামিমের ধমক পড়ার সাথে সাথে সবাই যে যার মতো দৌড় দেয়,
আর তামিমও সুভাকে নিয়ে একদম পুরো বাড়ির মাঝে চলে আসে। তামিম সুভাকে মাঝে দাঁড় করায় আর সুভার 2 হাত ধরে। সুভা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তামিম সুভাকে কিছু বলতে যাবে, ঠিক তখনই সুভা অনুভব করে কিছু একটা পড়ে তার কাঁধ ভিজে যাচ্ছে। সুভা সাথে সাথে তার কাঁধের দিকে তাকায় আর আটকে ওঠে। সুভা ভয় নিয়ে তামিমের দিকে তাকায়। তামিম তখনও স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে সুভার দিকে তাকিয়ে। ভয়ে আর আতঙ্কে সুভা নিজের জ্ঞান হারিয়ে তামিমের বুকে ঢলে পড়ে আর তামিম তার শক্ত বাহু দিয়ে সুভাকে ধরে রাখে। সাথে সাথে তার পঙ্গ পাণ্ডব হাজির হয়। তাদের মুখেও ভয়ের আভাস পাওয়া যাচ্ছে। ভাই, ইস, কোনো কথা না। তামিম এক ঝটকা দিয়ে তার হাতে ধরে থাকা চাপাতিটা ফেলে দেয় আর সুভার ওড়নার এক সাইড ছিঁড়ে হাতে পেঁচিয়ে নেয়। সুভাকে আধগোলা করে গাড়িতে বসিয়ে রেখে ডোর লক করে দেয় আর খুব হিংস্রতা নিয়ে সামনে এগিয়ে আসতে থাকে। মাহির, চা পাতি দে। তামিমের হুঙ্কারের সাথে সাথে মাহির তাকে চাপাতে দিয়ে দেয় আর তামিম তা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তামিম সামনে এগিয়ে যেতে যেতে বুমা সাকিব বাইক নিয়ে চলে আসে আর তামিম তাতে উঠে পড়ে। কিছুক্ষণ আগে তামিম সুভার 2 হাত ধরে তার মনের কথা বলতে যাচ্ছিল, ঠিক তখনই একটি উড়ন্ত চাপাতি সুভার কাঁধ বরাবর আসে আর সাথে সাথে তামিম তা এক হাত দিয়ে ধরে ফেলে। চাপাতির গতি একটু বেশি হওয়ায় তামিমের হাত বেশ অনেকটা ক্ষত হয়ে যায় আর সুভার কাঁধ ভিজে যায় রক্তে। এমন দৃশ্য দেখে সুভা নিজেকে ধরে রাখতে পারে না, নেতিয়ে পড়ে তামিমের বক্ষে। বর্তমান তামিম চাপাতি হাতে নিয়ে বাইকে চড়ে 2জন লোককে তাড়া করে। লোক দুটোর দৌড়ানোর গতি বেশ জোরে, কিন্তু যান্ত্রিক মেশিনের কাছে তাদের গতি কিছুই নয়, তাই খুব সহজেই ধরা পড়ে যায় তারা। সাকিব চলন্ত বাইক থেকে নেমে পড়ে আর তামিম ফুল স্পিড দিয়ে সে লোক দুটোকে ধরে ফেলে। লোক দুটোর কাছে যেতেই তামিম বাইক তাদের চারপাশে ঘোরানো শুরু করে আর অপর হাতে থাকা চাপাতি দিয়ে তাদের মারতে শুরু করে। কোনো কিছু বলার সুযোগ দেয় না তামিম, হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে তাদের উপরে। 2জন লোকের রক্তে রাস্তাটা প্রায় লাল হয়ে ভরে যায়। কিছুক্ষণ পর তামিমের পঞ্চপাণ্ডব চলে আসে। সাকিব ভাই, এমনই উড়াইয়া দিতে আসি। মানিক ভাই, সব ক্লিয়ার করতেছি। তামিম তার চাপাতিটা নিজের পাঞ্জাবিতে মুছে মাহিরের হাতে দিয়ে দেয় আর সিগারেটে টান দিতে দিতে পুরা বাড়ির উদ্দেশ্যে চলে যায়। তামিম পুরা বাড়িতে এসে গাড়ির কাছে চলে যায় আর ডোর খুলে দেখে সুভা তখনও অজ্ঞানী হয়ে আছে। তামিম সুভাকে কোলে নিয়ে পুরা বাড়ির ভেতরে চলে যায় আর সুভাকে নিজের কোলে বসিয়ে তার গালে কয়েকবার টুকা দেয়, কিন্তু সুভা উঠে না। এই কাকা, আজ্ঞে কর্তা। পানি নিয়ে আসেন তো। ড্রাইভার পানির বোতল এনে তামিমের হাতে দেয় আর তামিমের ইশারাতে চলে যায়। তামিম সুন্দর মতো একটু পানি নিয়ে সুভার মুখে ছিটে ফোঁটা দেয়। পানি দেওয়ার কিছুক্ষণের মধ্যেও সুভা ধীরে ধীরে চোখ খুলে। চোখ খোলার সাথে সাথে সুভা তামিমের মুখটি দেখতে পায় আর ভয়ে তাড়াতাড়ি করে উঠতে যায়, কিন্তু তামিম তাকে খুব শক্ত করে ধরে ফেলে। সুভা ভালো মতো লক্ষ্য করে সে তামিমের কুলে। তামিম কোনো কথা না বলে সুভাকে জোরে ধরে আর তার গায়ে লেগে থাকা রক্তগুলো সুভার শরীরে লেগে যায়। তামিম এত জোরে সুভাকে ধরে যে সুভার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। কিছুক্ষণ পর তামিম সুভাকে ছেড়ে তার গালে লেগে যাওয়া রক্তগুলো মুছতে থাকে। তামিম সুভার মুখ পরিষ্কার করতে করতে বলে, এত শুকনা হাড্ডি কেন তুমি? সুভা হঠাৎ এমন প্রশ্ন শুনে কি বলবে কিছু ভেবে পায় না। জি। এত চিকনা কেন তুমি? ওজন বলতে কিছু নাই? বাপ মা খাইতে দেয় না? সুভা মাথা নিচু করে আস্তে আস্তে বলে, জি দেই। বাল দেয়, খেয়ে দে ওজন বাড়াবা। শুকনা মাইয়া আমার পছন্দ না। সুভা শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানায়। তামিম সুভাকে নামায় তার কুল থেকে আর সেও উঠে দাঁড়ায়। এই কাকা। তামিমের ডাক শুনে ড্রাইভার তাড়াতাড়ি চলে আসে। জি ছোট কর্তা। ওরে বাড়ি দিয়ে আসেন। জি। তামিমের নির্দেশ মতো ড্রাইভার সুভাকে নিয়ে যেতে থাকে আর তামিম তাকিয়ে থাকে সুভার যাওয়ার দিকে। সুভা একটু দূরে যেতেই তামিম খুব জোরে সুভার নাম ধরে ডাক দেয়। এই সকাল। তামিমের ডাক শুনে সুভা থমকে যায় আর দাঁড়িয়ে পড়ে সেখানে। তামিম দৌড় দিয়ে সুভার কাছে চলে আসে আর তার মুখ বরাবর দাঁড়ায়। তোমার একটু জড়াই ধরি? জি। থ্যাংক ইউ। তামিম থ্যাংক ইউ দিয়ে সুভাকে জড়িয়ে ধরে আর সুভা হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে। সে তামিমকে ধরার জন্য সম্মতি দেয়নি, কিন্তু তামিম সুভার জিকে সম্মতি ভেবে তাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর তামিম সুভাকে ছেড়ে দেয়। যাও, বাড়ি যাও। সুভা মাথা হেলিয়ে গাড়িতে উঠে বসে আর তামিম সুভার গাড়ির দরজা লাগিয়ে তাকে বিদায় দেয়। সুভা গাড়ি না যাওয়া অবধি তামিম তাকিয়ে থাকে।
সর্বনাশ হয়ে গেছে আমার, ফেসে গেছি আমি। তামিম খুব জোরে জোরে নিজেই নিজেকে কথাগুলো বলতে থাকে আর সাথে সাথে তার পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। কেডা করলো আপনার সর্বনাশ ভাই, আমারে কোন খালি। তামিম কালা মানিকের কথা শুনে পেছনে ফিরে তাকায় আর তার পাশে থাকা টাকলা মফিসের হাত ধরে টান দিয়ে তার টাক মাথায় চুমু খায়। এই টাকলাই আমার সর্বনাশ করেছে, ধরো রে। তামিমের কথা শুনে বাকি 4 জন টাকলা মফিসের উপরে ঝাঁপিয়ে পড়ে আর যে যার মতো কেল ঘুষি মারতে থাকে। অন্যদিকে তামিম তখনও সুভাকে জড়িয়ে ধরার মুহূর্ত ভুলতে পারে না। আল্লাহ রে, মা রে, বাবা রে, ওরা আমার সর্বস্ব লুটে নিল। ভাই বাঁচান আমারে, ও ভাই। টাকলা মফিসের চিৎকার শুনে তামিমের টনক নড়ে। সে পিছনে ফিরে দেখে আসলেই মফিসকে ধরে বাকিরা রাম কেলানি দিচ্ছে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।